দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি আগেই জানিয়েছিলাম, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান এবং বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। এই মুহূর্তে সেখানে ব্রিফ করছেন আইনজীবীরা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রেস করছি যে আমরা দীর্ঘ প্রচেষ্টায় আমাদের মধ্যে যা ছিল কিন্তু সেটা আজকে দূরীভূত হয়েছে। আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। এবং আজকে আপিল সরকার রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে। অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। কাজেই আমি বলবো যে আমি গর্ব অনুভব করি আমার সুপ্রিম কোর্ট নিয়ে, আমার হাইকোর্ট বিভাগ এবং আমার অ্যাপেলেট ডিভিশন নিয়ে, যে এখানে ন্যায়ের দণ্ড, এই ন্যায়ের মানদণ্ড আজকে আবার তারা উঁচু করে ধরলেন। কাজেই বাংলাদেশে বিচার আছে, আইনের বিচার আছে, আইনের শাসন আছে, এটা আবার প্রমাণিত হলো। আর এই মামলা সঠিকভাবে তদন্ত করে নাই বলে হাইকোর্ট বিভাগ যে অবজারভেশন দিয়েছিল নতুন করে আবার পুনঃতদন্তের, সেটা আজকে আমরা শর্ট অর্ডারে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় যেটা পড়ে শোনালেন, আমরা যেটুকু অনুধাবন করতে পেরেছি যে এটা রাষ্ট্রের কাজ, এটা বিচার বিভাগের কাজ না। ঠিকই, কারণ এটুকু এক্সপান্স করা হয়েছে। আর নন অ্যাপিলিং অ্যাকিউজড অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না, তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। কাজেই আমরা বলতে পারি জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস, এবং এই মামলায় আর কোনো সাজা কারো নাই। আমরা আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরগুজার করছি, এবং আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ চিত্তে আদালতের এই রায়কে আমরা স্মরণ করছি। এবং আমি বাংলাদেশের একজন আইনজীবী হিসাবে আমার সুপ্রিম কোর্ট নিয়ে আমি গর্ব অনুভব করি যে আবার প্রমাণিত হলো যে আইনের শাসন আছে, আর বিনা বিচারে অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া যাবে না, এটা আবার প্রতিষ্ঠিত হলো। এবং এই ধারাবাহিকতা যেন বজায় রাখা। আর 164 ধারার জবানবন্দি মরহুম মুফতি হান্নান সাহেবের জবানবন্দির উপরে এই টোটাল মামলাটা ছিল। কিন্তু আজকে মাননীয় প্রধান বিচারপতি যখন রায় পড়ে শোনালেন, সেখানে উনি বলেছেন যে যা একজন ফাঁসির আসামি অন্য মামলায় সিলেটের আনোয়ার চৌধুরী সাহেবের উপরে যে গ্রেনেড অ্যাটাক হয়েছিল সেই মামলায় তখন তার ফাঁসি ছিল, সেখান থেকে এনে তাকে এই যে 164 করা হয়েছে দ্বিতীয়বার, এবং এই সেকেন্ড কনফেশন, এটা আইনত গ্রহণযোগ্য না। এবং এখানে সবচেয়ে বড় কথা যেটা স্বতঃস্ফূর্তভাবে করা বা ভলান্টারিনেস, যেটা এই মামলায় উনি বলেছেন শুধু মুফতি হান্নান না, অন্যান্য যে সমস্ত স্বীকারোক্তিগুলো ছিল এগুলো একটাও ভিতরেও ওনারা ভলান্টারিনেস খুঁজে পান নাই, অর্থাৎ এগুলো স্বেচ্ছায় তারা করেননি। কাজে স্বেচ্ছায় যদি না করে তাহলে সেই স্বীকারোক্তির কোনো মূল্য নাই। কাজেই এই মামলায় শুধু আসামিদের খালাস হয়নি, আজকে একটা নতুন ধারা যোগ হয়েছে যে ন্যায় বিচারের ক্ষেত্রে আমাদের উচ্চ আদালত কতটা সজাগ, পুঙ্খানুপুঙ্খ রূপে সেখানে এটা মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের শর্ট আদেশের মাধ্যমে আমরা সেটা অনুধাবন করেছি, এবং এটা ইনশাল্লাহ বহাল থাকবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, সেই সাথে মহামান্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আজকে যা রায় দিয়েছেন সেই রায়ে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ন্যায় বিচার পেয়েছেন। আপনারা জানেন এই মামলাটা অত্যন্ত একটা হিনিয়াস ক্রাইম ছিল, কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিঘাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন। পাশাপাশি এইটাও এস্টাবলিশড হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ প্রকৃত অর্থে আইবি রহমান সহ যারা আনফরচুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চায়নি। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইবি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। আমরা
মহান আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। জনাব তারেক রহমান সাহেব ন্যায় বিচার পেয়েছেন। আমরা বিএনপির পক্ষ থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলকে ধন্যবাদ। বলবেন আপনি সাদ্দাম ভাই সাদ্দাম ভাই আসে জি, যে অবজারভেশনগুলো আজকে আদালত দিয়েছেন তার মধ্যে প্রধানতম অবজারভেশন হলো যে কনফেশনগুলো করা হয়েছিল স্বীকারোক্তিমূলক জবানবন্দি, 12টা স্বীকারোক্তিমূলক জবানবন্দি। আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয়, এগুলোকে সাক্ষ্য হিসেবে বিবেচনা করেননি। তার মধ্যে কয়েকটি কারণ বলেছেন। একটি কারণ বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে। দ্বিতীয় কারণ বলেছেন যে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়নি, তাদেরকে নেওয়া হয়েছিল টিএফআই সেলে, টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সে, কোনো আইনি স্যাংশন করা ছাড়াই, কোনো বিচারিক আদেশ ছাড়াই। আরেকটি বলেছেন একদিনে 3টা কনফেশন রেকর্ড করা হয়েছিল। একই ম্যাজিস্ট্রেট একদিনে 3টা কনফেশন রেকর্ড করেছেন, যা প্রতিটা কনফেশন 36 পৃষ্ঠার। আদালত সেটাও বলেছেন যে এটি আইন দ্বারা কখনো স্বীকৃত নয়। এবং আরেকটি কনফেশন কথা এখানে বলেছেন যে মুফতি হান্নানের যে কনফেশন রেকর্ড করা হয়েছে, সেকেন্ড কনফেশন, এটা তখন ছিলেন তিনি কন্ডেম সেলে। কন্ডেম সেল থেকে এনে তার কনফেশন রেকর্ড করা হয়েছে এবং তাকে এক্সিকিউট করে ফেলা হয়েছে 342 জবানবন্দি দেওয়ার আগেই। সকল আসামির যখন 342 জবানবন্দি শুরুর কথা, এই সময় মুফতি হান্নানকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফলে মুফতি হান্নানের 342 স্টেটমেন্ট এই মামলায় আসতে পারেন নাই। এবং ফাইনালি এগুলো পড়ার পরে আদালত বলেছেন, আর একটা অবজারভেশন ছিল হাইকোর্টের, যে মিনিস্ট্রি অফ হোমকে ডাইরেকশন দিয়েছিলেন যেন এটা প্রপারলি ইনভেস্টিগেট করা হয়। সেই ক্ষেত্রে বলছেন আপিল বিভাগ যে এটি সেপারেশন অফ পাওয়ার যে নীতি আছে, এই নীতিকে ভায়োলেট করে। এই জন্য রাষ্ট্র কি করবে, আদালত কোর্ট কি করবে, সরকার, এটি তাদের দায়িত্ব, কোর্ট সেটা ডিকটেট করবে না। এই জন্য সেখানেও বলেছেন এই অবজারভেশনগুলোকে এক্সপান্স করে দিয়েছেন, আর বলেছেন এই অবজারভেশন বাদ দিয়ে দিয়েছেন। আর একটা কথা বলেছেন, এখনও যদি কেউ জেলে থাকে তাদেরকে যেন ইমিডিয়েটলি রিলিজ করা হয়, আর একটা অ্যাডভান্স অর্ডার ইস্যু করে দিচ্ছেন। অ্যাডভান্স অর্ডারের ভিত্তিতে জেলের ভিতরে কেউ থাকলে তাদেরকে যেন সেট এট ফোর্থ লিবারেটি দেওয়া হয়। এটি ছিল অবজারভেশন। জি, এই ক্ষেত্রে আমরা যেটা বলেছি, আমি আগেও এটা বলেছিলাম একবার, যে এটি খুব দুর্ভাগ্যজনক যে এখানে একটি ঘটনা ঘটেছে। যারা ভিকটিম ছিলেন তাদেরও যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, ঠিক একইভাবে যারা আসামি হবেন তাদেরকেও আপনি যেভাবে ইচ্ছা এভাবে সাজা দিতে পারবেন না। ফলে আজকে যে বিচার হয়েছে, এই বিচারটা হয়েছে হলো আসামিরা এই ঘটনা ঘটিয়েছেন কিনা। আজকে সিদ্ধান্ত হলো যে আসামিরা এই ঘটনার সঙ্গে জড়িত নন, তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আর যারা মৃত্যুবরণ করেছেন, যারা এই ঘটনার শিকার হয়েছেন, সকলের প্রতি আমরা সিম্প্যাথাইজড, কিন্তু তথ্য প্রমাণ ছাড়া তো কাউকে সাজা দেওয়া সম্ভব নয়। নতুন করে তদন্ত করার যে আদেশটা দিয়েছিলেন, এটা আজকে আপিল বিভাগ বললেন এটা এক্সপান্স করে দিয়েছেন। এক্সপান্স করেছেন এই জন্য যে এটা আদালতের কাজ না। এটা যদি আদালত বলে দেয় তাহলে সেপারেশন অফ পাওয়ার, রাষ্ট্রের অঙ্গগুলোর মধ্যে যে পৃথকীকরণ নীতি, এই নীতির ভায়োলেশন হবে। এই কথা বলে সেই অংশটুকুকে এক্সপান্স করে দিয়েছেন। এখন অন্য মামলায় আছেন, আমাদের জানা মতো এই মামলায় কারাগারে কেউ নেই।